10 এর এই এক্সাম্পলটা যেটা আমরা গত ক্লাসে শুরু করেছিলাম, তো সেটা আজকে শেষ করবো এবং শেষে একটা জিনিস শুধু বাকি আছে। তো এক্সাম্পল 10.1.1 বলতেছে যে একটা স্টেবল এলটিসি সিস্টেম আছে যেখানে এইচ অফ এনটা হচ্ছে রিয়েল এবং ইভেন। এখানে এইচ আর ওমেগা আমরা দেওয়া আছে, আমাকে এইচ ওমেগাটা বের করতে হবে। এইচ এন হচ্ছে রিয়েল এবং ইভেন, এখানে এইচ আর ওমেগা দেওয়া আছে, ওখান থেকে এইচ ওমেগাটা বের করতে হবে। আমরা একটু আগে হয়তো দেখতেছিলাম মানে গত ক্লাসে যে যদি আমার এইচ এন যদি রিয়েল এবং কজাল হয় সেক্ষেত্রে এইচ এন ইভেনকে ফুরিয়ার করলে শুধু রিয়েল টার্ম পাবো, আর অড হলে শুধু ইমেজিনারিটা পাচ্ছি, যেটা আমরা হয়তো গত ক্লাসে দেখেছিলাম। যে এক্সাম্পল যদি যাই তো এখানে কি বলতেছে যে আমার এইচ আর ওমেগাটা হইতেছে কি 1 মাইনাস এ কস ওমেগা ডিভাইডেড বাই 1 মাইনাস 2a cos ওমেগা প্লাস a স্কয়ার, যেখানে a হচ্ছে লেস দেন 1। তো সেক্ষেত্রে এখন আমাকে এই এইচ আর ওমেগা থেকে এইচ এন মানে ইনভার্স ফুরিয়ারটা আসলে করতে হবে। তো সেটা কেমন করব? তো প্রথমত ওই z ইকুয়ালস টু ই টু পাওয়ার জে ওমেগা যদি বসাই, মানে যদি ফুরিয়ার থেকে z যদি সেই হিসেবে যদি নেই, প্লাস যদি ওয়েলার্স আইডেন্টিটি যদি ইউজ করি, তাহলে যেটা আমরা গত ক্লাসে দেখছিলাম আমরা হচ্ছে এই এক্সপ্রেশনটা বের করতে পারবো। যেমন এখানে এক্সপ্রেশন কি দেওয়া আছে, আচ্ছা একটু এখানে দেখি একটু বড় করে, তোমার 1 মাইনাস এ কস ওমেগা, এটা হচ্ছে 1 মাইনাস 2a cos ওমেগা প্লাস a স্কয়ার। তো cos এর যদি ওয়েলার্স আইডেন্টিটি ইউজ করতে কি পাবা? টু দি পাওয়ার হাফ ই টু দি পাওয়ার জে থিটা, মানে ই টু দি পাওয়ার জে ওমেগা হ্যাঁ, প্লাস মানে 2 cos থিটা ইকুয়ালস টু ই টু জে থিটা প্লাস ই মানে জে থিটা। তো এখানে তো 2 তো নাই, তো cos ওমেগা আছে, এখানে ওখানে হাফ হবে। তো এই কারণে তোমার এই যে আমি তাহলে কি হচ্ছে যে 2 cos ওমেগা হচ্ছে ই টু জে ওমেগা প্লাস ই টু মানে জে ওমেগা। তো 2 cos ওমেগা কি দাঁড়াচ্ছে z প্লাস z টু মাইনাস 1, কারণ আমি জানি z ইকুয়ালস ই টু জে ওমেগা। এখন এখানে তো 2 তো তাই, তো 2 তো দুই পাশে যদি নিয়ে যাই তো কি দাঁড়াচ্ছে z প্লাস z টু মাইনাস 1 ডিভাইড বাই 2। আর নিচে যে এক জিনিস হচ্ছে যে পার্থক্য হচ্ছে নিচে একটা 2 আছে, এখানে আমি ডাইরেক্ট z প্লাস z টু মাইনাস 1 লিখতে পারবো। এটা হচ্ছে আমার h আর ওমেগা কে আমি যদি z এ যদি লিখতে চাই। এখন আমাকে কি করতে হবে এটাকে, তো আমি যদি ইনভার্স জেড ট্রান্সফর্ম যদি করতে চাই অথবা ফুরিয়ার ট্রান্সফর্ম যেটাই বলো, আমাকে এটাতে পার্শিয়াল ফ্র্যাকশন করতে হবে। তো সেটা করার আগে নিচে আমার ডিনোমিনেটরকে একটু ফ্যাক্টরাইজ করতে হবে। তো ফ্যাক্টরাইজেশন এটা গত ক্লাসে দেখছিলাম, এটা কি আমার a স্কয়ার মাইনাস a ইন্টু জেড প্লাস জেড টু মাইনাস 1 প্লাস 1। মানে এখানে জাস্ট এই ধরনের ফ্যাক্টরাইজেশন তোমরা আগে করেছো। এখানে কি করতেছি, প্রথমত মাঝেরটাকে জাস্ট একটু ভেঙে লিখলাম যে মাইনাস এ জেড আর হচ্ছে মাইনাস এ ইন্টু জেড টু দি মাইনাস 1। তারপর আমি প্রথম দুইটা টার্ম থেকে যদি 1 মাইনাস জেড এ বাই জেড যদি কমন নেই কি হবে, এই যে মাইনাস এ জেড ইন্টু 1 করলে যে মাইনাস এ জেড হচ্ছে, মানে ধরো এটাকে এখানে যদি লিখি, এই যে আমি এখানে কি করতেছি, এই মাইনাস এ জেড যদি 1 দিয়ে গুণ কি হচ্ছে মাইনাস এ জেড পাচ্ছি, তারপর মাইনাস এ জেড এর সাথে যদি আবার মাইনাস এ জেড যদি আবার গুণ দিই কি পাবা, স্কয়ার পাচ্ছ। একইভাবে আমি যদি ওই জিনিসটা যদি ফ্যাক্টরাইজেশন কন্ডিশনকে আমি একই জিনিসটা তো কমন নিতে হবে। তো এখন দেখো আমি যদি 1 মাইনাস এ বাই জেড যদি এই পাশে যদি নিয়ে আসি, তাহলে দেখো উপরের দুইটা টার্ম পেতে হলে কি করতে হবে, জাস্ট 1 দিয়ে গুণ করলেই পেয়ে যাচ্ছি। যে 1 ইন্টু 1 করলে যে 1 পাচ্ছি, তারপর 1 ইন্টু মাইনাস এ বাই জেড গুণ করলে কি, যে মাইনাস এ ইন্টু জেড মাইনাস 1 পেয়ে যাচ্ছি। এখন নিচে আমি জাস্ট এই টার্মটা যদি কমন নেই, এটার সাথে কি থাকতেছে, এই তোমার মাইনাস এ জেড প্লাস 1, এই যে 1 মাইনাস এ জেডটা আসতেছে। এই ধরনের ফ্যাক্টরাইজেশন তোমরা আগে করছো না? আচ্ছা, তো এটা আসলো, তো আমি কি দাঁড়ালো এখানে
এই যে এইচ আর ওমেগা যেটা সেটার থেকে উপরে তো আমার আছে আগের মতো 1 মাইনাস এ জেড প্লাস জেড মাইনাস জেড মাইনাস 1 ডিভাইড বাই 2, আর নিচে হচ্ছে এই নতুন যে ফ্যাক্টরাইজ ফর্ম যেটা আসছে 1 মাইনাস এ জেড ইন্টু 1 মাইনাস এ ইন্টু জেড টু 2 মাইনাস 1। এখন আমাকে এটা তো জেড এর তো নেগেটিভ পাওয়ার আছে, যদি পার্শিয়াল ফ্র্যাকশন যদি করতে চাই আমাকে প্রথমে কি করতে হবে জানি, কি করতে হবে? পজিটিভ পাওয়ারে কনভার্ট করতে হবে। মানে পজিটিভ পাওয়ারে কনভার্ট করতে হবে। তো আমার উপর নিচে তো নেগেটিভ পাওয়ার তো একটাই আছে, এখানে আমি উপর নিচে জেড দিয়ে গুণ দিচ্ছি। এখানে আমি যেটা করতেছি নিচে আছে, এটা তো পজিটিভ পাওয়ার, সেটা কিছু চেঞ্জ করা লাগবে না। এখানে হচ্ছে জেড দিয়ে গুণ দিয়ে কি পাচ্ছি, এই যে তোমার জেড মাইনাস এ হচ্ছে, আর উপরে যদি জেড দিয়ে গুণ দিই এই যে জেড, এখানে তো জেড যদি এখানে আসে ঠিকই, এখানে জেড হচ্ছে, আর ভিতরে তো জাস্ট কি একটা হচ্ছে 1 আর একটা হচ্ছে জেড স্কয়ার হয়ে যাচ্ছে, এখানে জেড স্কয়ার প্লাস 1/2 হইতেছে, এটা হয়ে গেল। আচ্ছা এখন যদি নিচে খেয়াল করে দেখো আবার দুইটা রুট আছে, তো একটা হচ্ছে z ইকুয়ালস টু a আর একটা হচ্ছে আমার z ইকুয়ালস টু 1/a। এটা ক্লিয়ার না? কারণ এখানে তোমার আচ্ছা এখানে কালো স্যার নিচে কি সেকেন্ড পার্টটারে z দিয়ে গুণ করলেন, 1 মাইনাস a কোনটা? z ইনভার্স। মানে এটা কথা বলতেছো? জি স্যার, এটা থেকে স্যার তারপর লাইনে z দিয়ে গুণ করলে আনলেন না নিচে লাইনে। মানে আমি z দিয়ে তো নিচের পুরো পার্টটাকে গুণ করতেছি, এখন এখানে তো মানে তো একটা z দিয়ে গুণ করতেছি, যে কোনো এক জায়গায় গুণ করা যাবে, ইদার এখানে অথবা এখানে। স্যার এখানে গেলে তো 1 মাইনাস a z। না এখানে তো z দিয়ে গুণ করার দরকার নেই, কারণ এখানে অলরেডি z এর পাওয়ার পজিটিভ আছে, জি স্যার। তাই না? এখানে তো গুণ করার প্রয়োজন নেই, এখানে গুণ করতে হবে কারণ এখানে আমার z এর পাওয়ার নেগেটিভ। তো এখানে যদি গুণ করি কি হবে বলো তো? প্রথমে z এ কি z হচ্ছে, পরেরটা কি হবে, কারেক্ট চলে যাচ্ছে, z মাইনাস এ হয়ে যাচ্ছে, ঠিক আছে না? স্যার বুঝতে পারছি। আচ্ছা z মাইনাস হইতেছে। তো বেসিক্যালি নিচের দুইটা গুণফল আকারে আছে, সেজন্য একটার সাথে গুণ করতে পারো। মানে তোমাদের গত ক্লাসে মনে বলেছিলাম যে আমি যদি 2 ইনটু 3 ইনটু 6 করি, এটা মানে কি 3 দুগুণে 6 6 এরকম লিখতে পারবো, তাই না? তুমি তো আর অবভিয়াসলি এটা তো লিখতে পারবে না 3 দুগুণে 6 6 দুগুণে 12, এরকম তো আর করতে পারবে না, গুণের জন্য একটার সাথে গুণ করতে পারবে, ঠিক আছে না? যোগ করলে তুমি হচ্ছে ব্র্যাকেটের কারণে তুমি ধরো যোগ দুইটার সাথে তখন গুণ হয়ে যাবে। হ্যাঁ আচ্ছা, তো এখন দেখো এখানে আমার নিচে দুইটা রুট, একটা হচ্ছে z ইকুয়ালস টু a, এটা তো দেখতেই পাচ্ছ z মাইনাস a ইকুয়াল টু 0 মানে কি z ইকুয়ালস টু, আরেকটা হচ্ছে কি তোমার 1 মাইনাস az ইজ ইকুয়াল টু 0, এটা মানে কি az ইজ ইকুয়াল টু 1 অথবা z ইকুয়ালস টু কি 1/a, ঠিক আছে? এখানে আমার দুইটা রুট, একটা হচ্ছে a তে একটা রুট আছে, 1/a তে ধর একটা রুট আছে। আচ্ছা এখন একটু বলো তো যে আমার এখানে যদি একটু আঁকি, এই যে এটা যদি আমার ইউনিট সার্কেল হয়, এখানে কি বলছে a হচ্ছে লেস দেন 1, এটা মানে কি? তাহলে a হচ্ছে কি ইউনিট সার্কেলের ভিতরে এবং 1/a হচ্ছে ইউনিট সার্কেলের বাইরে, ঠিক আছে না? ঠিক আছে তো? স্যার আচ্ছা এখন আমরা জানি যে স্টেবিলিটির কন্ডিশন কি, ইউনিট সার্কেলের মধ্যে সবগুলো পোল থাকতে হবে, এটাই। হ্যাঁ মানে তুমি আরওসি যদি চিন্তা করো, আরওসি কি বলে ইউনিট সার্কেলের ভিতরে সবগুলো পোল থাকতে হবে, এটা হচ্ছে আরওসি চিন্তা করলে তোমার যেটা হইতেছে যে তোমার ইউনিট সার্কেলের মধ্যে মানে আরওসির মধ্যে ইউনিট সার্কেলটা থাকতে হবে, এটা হচ্ছে কন্ডিশন, ঠিক আছে? আরওসির মধ্যে ইউনিট সার্কেলটা থাকতে হবে। এখন আমার তো দুইটা পোল আছে, তো এখন এটা যে কজাল অ্যান্টি কজাল ব্যাপার, এখন আমার যদি z ইকুয়ালস এটা যদি কজাল হয় এবং 1/a যদি অ্যান্টি কজাল হয়, তাহলেই তো আমার ওই যে বাই ডাইরেকশন সিগন্যাল হবে, যেখানে এই এটার মধ্যে তোমার এটা পড়তেছে, ইন্টারসেকশনটা পাওয়া যাবে, মানে আরওসির মধ্যে আমি ইউনিট সার্কেলটা পড়তেছে, সেক্ষেত্রে স্টেবল হবে, ঠিক আছে? এবং অবভিয়াসলি আমার এ যদি অ্যান্টি কজাল হয় 1/a যদি কজাল হয়, তাহলে তো কোনো ইন্টারসেকশনই হবে না, সেক্ষেত্রে তো এটা পসিবলই নাই। এখানে একটাই পসিবিলিটি আছে, যেখানে এই যে এটা যে z ইজ লেস দেন 1/a এবং গ্রেটার দেন a, যাতে করে আমার ইউনিট সার্কেলের মধ্যে আরওসিটা পড়ে, অথবা বলতে পারো আরওসির মধ্যে ইউনিট সার্কেলটা পড়তেছে। আচ্ছা মানে বিউ স্টেবিলিটির জন্য এটা হচ্ছে কন্ডিশন। তো
এটা গেল আমার বেসিক্যালি কি হলো পার্শিয়াল ফ্র্যাকশন অ্যাট লিস্ট পোলটা বের করো। এখন আমাকে পার্শিয়াল ফ্র্যাকশনটা করতে হবে। তো এটা কেমনে করবো? পার্শিয়াল ফ্র্যাকশন তোমরা অনেকবারই করছো, তো সেটা যদি এখন দেখাই তো কি পেলাম এখানে আমার এইচ আর ওমেগা হচ্ছে তোমার উপরে হচ্ছে জেড মাইনাস এ ইন্টু জেড স্কোয়ার প্লাস 1/2 আর নিচে জেড মাইনাস এ ইন্টু 1 মাইনাস এ জেড। এখন যদি খেয়াল করে দেখো তো এটা তো ওই ফর্মে লিখলাম। এখন আমাকে পার্শিয়াল ফ্র্যাকশন করতে হবে। তো কন্ডিশন কি কি ছিল প্রথমে? অবভিয়াসলি আমাকে পাওয়ার পজিটিভ নিতে হবে, তারপর হচ্ছে যে প্রপার ইমপ্রপার থাকলে প্রপার করতে হবে। তো আমরা তো জানি যে পজিটিভ পাওয়ার করলে কি উপর নিচে পাওয়ার সমান হয়ে যাচ্ছে, এখানে আবার প্রপার করার জন্য কি করতে হবে জানি? উপরেরটা থেকে জেডটা কমন নিয়ে এদিকে হ্যাঁ, ভাগ দিয়ে দিতে উপরে হবে। একটা জেড কমন নিয়ে তোমার এই যে উপর থেকে আমি একটা জেড কমনে বাম পাশে ভাগ ফর্মে রেখে রাখছি। এখন প্রপার হয়ে গেল। এখন আমরা জানি কারণ এখানে দুইটা পোল আছে, তো অবভিয়াসলি আমরা কি a1 বাই প্রথম পোল প্লাস a2 বাই সেকেন্ড পোল। এখন আমি যদি a1 এর সলিউশন যদি বের করতে কি করতে হবে আমাকে বোথ সাইডে আমাকে a1 এর পোল দিয়ে গুণ করতে হবে এবং a1 এর পোলের ভ্যালুটা বসাইতে হবে। তাই করা হয়েছে। a1 এর জন্য আমি বোথ সাইডে কি জেড মাইনাস এ দিয়ে গুণ দিয়েছি এবং জেড ইকুয়ালস এ ভ্যালু যদি বসাই তাহলে তোমরা যদি ক্যালকুলেশন করে দেখো পাবা যে a1 ইজ ইকুয়ালস টু হাফ। একইভাবে a2 এর জন্য আমাকে কি করতে হবে বোথ সাইডে a2 এর যে পোল যে 1 মাইনাস az এটাতে গুণ করব এবং এই z ইকুয়ালস 1 বাই a ভ্যালুটা বসাইতে হবে। এটা যদি বসায় দেখো তুমি যে পাবা যে a2 ইজ ইকুয়াল টু a বাই 2। এটা তোমাদের ডিটেলস দেখালাম না, মানে লিখে দিছি, তোমরা জাস্ট একটু দেখে নিও। মানে তোমরা তো পার্শিয়াল ফ্র্যাকশন অনেকবারই করছো। প্রসেসটা কি দাঁড়াচ্ছে, তুমি যেই কোএফিশিয়েন্টের জন্য তুমি বের করতে চাচ্ছ, ধরো a1 এর যে পোল থাকতেছে ওই পোল দিয়ে বোথ সাইডে গুণ করতে হবে। আমি যদি একটা দেখি, আমি যদি বোথ সাইডে z মাইনাস a দিয়ে গুণ দিই এতে কি হবে, আমার এখানে এটা চলে যাচ্ছে আর এখানে হচ্ছে কি z মাইনাস a দিয়ে গুণ হচ্ছে। এখন আমি যদি এখানে যদি z ইকুয়ালস a বসাই দিই এটা তো আমার পুরোপুরি 0 হয়ে যাচ্ছে, ঠিক আছে না? জি স্যার। শুধু এই পার্টটা থাকতেছে। এই যে ধরো আমি আচ্ছা এখানে অলরেডি লিখছি নিচে, এখানে হচ্ছে আমি z ইকুয়ালস a এর মানটা বসাবো। মান যদি বসাই তো দেখবো যে আমার অ্যান্সার আসতেছে হাফ। একইভাবে আমি যদি z a2 এর জন্য করতে চাই আমাকে করতে হবে তোমার বোথ সাইড হচ্ছে 1 মাইনাস az দিয়ে গুণ করবা, আর এখানে তো এটা তো আমার 0 হয়ে যাবে কারণ আমি এখানে 1 মাইনাস az এর মান বসাবো। আর এখানে জাস্ট এই যে এই এক্সপ্রেশন আমি হচ্ছে তোমার z ইকুয়ালস টু 1 বাই a ভ্যালু বসাবো। আমি যদি ভ্যালু যদি বসে জাস্ট অ্যালজেব্রিক ম্যানিপুলেশন করে দেখবো যে আমার ভ্যালু হচ্ছে কি a বাই 2 হচ্ছে। এখন এটা যদি নিচে দেখি তোমার তাহলে কি দাঁড়াচ্ছে এইচআর ওমেগা বাই জেড ইজ ইকুয়াল টু মানে a1 এর মান তো আমি বসলাম কি হাফ আর a2 এর মান আমি বসলাম কি a বাই 2। সেটাই জাস্ট ওই a বাই 2 মানে কি তোমার 0.5 ইন্টু a, ওটা যে এখানে দিলাম। আর এখানে এটা তো কজাল পার্ট, এটা তোমার অ্যান্টি কজাল। এটা হয়ে গেল আমার এইচ আর ওমেগা। আর আমি যদি জেড যদি দুই পাশে গুণ করে দিতে কি দাঁড়াচ্ছে, এখানে তো জেড হচ্ছে আর এখানে আমার একটা জেড আসতেছে। আমি যদি এটা তো পজিটিভ পাওয়ার আছে, এখন আমি যদি ইনভার্স জেড ট্রান্সফার যদি করতে চাই আমাকে আবার নেগেটিভ পাওয়ার নিতে হবে। তো কি উপর নিচে আবার জেড দিয়ে ভাগ দিব, যে জেড যদি ভাগ দিয়ে কি দাঁড়াচ্ছে উপরে তো জেড কাটাকাটি চলে যাচ্ছে আর নিচে আমার আবারও যে 1 মাইনাস এ ইন্টু জেড টু দ্য মাইনাস 1 হচ্ছে, আর এই পাশে হচ্ছে আমার জেড টু দ্য মাইনাস 1 আর মাইনাস এ, আর উপরে তো 0.5 এ। আচ্ছা এই পর্যন্ত ক্লিয়ার আছে এটা কেমনে আসছে? এই জি পার্ট স্যার। আচ্ছা। তো এখানে এখন আমি যদি ইনভার্স জেড ট্রান্সফর্ম করতে চাই আমরা কেমনে জানি করি, টেবিল থেকে ইয়ে করব। আমরা টেবিল স্ট্যান্ডার্ড ফর্ম ইউজ করে বের করতে হবে। তো একদম খেয়াল করে দেখো প্রথমটা তো স্ট্যান্ডার্ড ফর্মই আছে, যেটা যে 1 বাই 1 মাইনাস এজেড, যেটা স্ট্যান্ডার্ড ফর্মটা জানি কি তোমরা অনেকবারই দেখছো, ওটা এ টু দি পাওয়ারে নেবেন। 8 টু n ইউন করলে কি দাঁড়াচ্ছে 1 বাই 1 1 মাইনাস এজেড।2 আর এখানে তো একটা 0.5 আছে, তো কি করব জাস্ট সামনে 0.5 থাকবে। আর একটা 0.5 গুণ করব। কিন্তু এটা তো একটা স্ট্যান্ডার্ড ফর্ম না, সেক্ষেত্রে কি করবো এটাকে একটু আই গেস উল্টা ভাবে যদি করে আসি, মানে এটা কাছাকাছি একটা ভ্যালু না আমাকে করতে হবে। তো তুমি যদি টেবিল খেয়াল করে দেখো টেবিলে দেখবে যে এইটার এক্সপ্রেশনটা তোমার ইউ অফ মাইনাস মাইনাস ওয়ানের সাথে মিলে, মানে কাছাকাছি যায়। তো সেটা যদি ব্যবহার করি, এখন আমি যদি ওটার বদলে আমি যদি এটা যদি নেই, মানে এটা তো মাইনাস এন যদি নিয়ে
ক্যালকুলেশন করে দেখি, যদি এখন খেয়াল করে দেখো। তো প্রথমত আমি যদি এটার জেড ট্রান্সফর্মেশন করতে চাই, প্রথমত এটাকে আমাকে কি করতে হবে, জেড ট্রান্সফর্মের ফর্মুলা বসাতে হবে। ফর্মুলা কি ছিল, ওই যে মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি এক্স অফ এন আর জেড ইনভার্স মাইনাস এন। ঠিক আছে। এখন এক্স অফ এন হচ্ছে কি এ টু মাইনাস এন, এটা লিখলাম, আর ইউ তো আছেই, জেড টু মাইনাস এন লিখলাম। এখন ইউ এর কাজ হচ্ছে জাস্ট তোমার লিমিটটা চেঞ্জ করা। তো ইউ অফ মাইনাস এন মানে কি, ইউ অফ এন তো তোমার জিরো থেকে শুরু, জি স্যার। ঠিক আছে। ইউ অফ মাইনাস ওয়ান মানে কি, তো মাইনাস ওয়ান থেকে শুরু না, -1 থেকে নেগেটিভ দিকে। ঠিক আছে। তাহলে কি দাঁড়াচ্ছে যে আমি এখানে এই যে মাইনাস ইনফিনিটি থেকে -1 পর্যন্ত আমি লিমিটটা দিচ্ছি এখানে। এটা হয়ে গেল আমার তোমার এই যে ইউ এর কাজ। কারণ আমি যে জেড এবং এর থেকে মাইনাস এনটা কমন নিয়েছি, তো কি দাঁড়াচ্ছে তোমার এ জেড টু দি পাওয়ার মাইনাস এন হচ্ছে। এখন আমি যদি এটাকে সাবস্টিটিউশন করি যে এন ইজ ইকুয়াল টু মাইনাস এন, এই ক্ষেত্রে কি হবে বলতো, লিমিটের পরিবর্তন হবে। লিমিট নেগেটিভ থেকে পজিটিভ হয়ে যাচ্ছে, আমার এন এর জায়গায় মাইনাস এন এর জায়গায় পজিটিভ এন হয়ে যাচ্ছে, মাইনাস ওয়ানের জায়গায় পজিটিভ ওয়ান, এবং মাইনাস ইনফিনিটির জায়গায় পজিটিভ ইনফিনিটি। আচ্ছা, এখন এটা তো একটা জিওমেট্রিক সিরিজ, কিন্তু আমরা তো জানি, আমরা তো এটা বের করতে পারবো জিরো থেকে ইনফিনিটি, কিন্তু ওয়ান থেকে ইনফিনিটি তো আমি জানি না, এটা কেন বের করবো। আমরা জানি যে ধরো জিরোর যে মান যেটা, ঠিক আছে, ধরো এটা যদি এক্স অফ জিরো, ঠিক আছে, এক্স অফ জিরোর সাথে যদি ওয়ান থেকে ইনফিনিটি যোগ করি, তাহলে কি জিরো থেকে ইনফিনিটির মানটা পেয়ে যাবো না। জি স্যার। সেটাই যে সেকেন্ড করা হয়েছে, যে আমার এটা হচ্ছে তো আমার কি ওয়ান থেকে ইনফিনিটি। এখন এটার সাথে আমি যদি জিরোর মানটা যোগ করি, জিরো মানটা কি এ জেড টু দি পাওয়ার জিরো, এটা মান কি ওয়ান না, 1। আমি জাস্ট ওয়ানটা বসলাম। এই দুইটা যদি যোগ করি তাহলে হয়তো আমি এই জিরো থেকে ইনফিনিট মানটা পেয়ে যাচ্ছি, কিন্তু আমি তো একটা জিনিস যোগ করতেছি, তো কোনো হাওয়া থেকে তো আর যোগ করতে পারবো না, তো একটা বিয়োগ করতে হবে, এখানে মাইনাস করে দিলাম। তো কি দাঁড়ালো আমার আলটিমেটলি যেটা দাঁড়াচ্ছে জিরো থেকে ইনফিনিটি আর মাইনাস একটা ওয়ান থাকতেছে। তো জিরো থেকে ইনফিনিটি জাস্ট স্ট্যান্ডার্ড জিওমেট্রিক সিরিজ, ফর্মুলা কি জানি 1/1 মাইনাস এ, ওটা যে সেখানে করা হয়েছে যে জিওমেট্রিক জিরো থেকে ইনফিনিটি অফ এ জেড টু দি পাওয়ার এন। এখন এটা যদি জিওমেট্রিক সিরিজ যদি বসাই কি দাঁড়াচ্ছে 1/1 মাইনাস এ জেড, আর এখান থেকে যদি ওয়ান বিয়োগ দিই, যদি অ্যালজেব্রিক যদি ম্যানিপুলেশন করি, পেয়ে যাবে হচ্ছে এ বাই জেড টু দি পাওয়ার -1 মাইনাস এ। এখন যদি এটার সাথে কম্পেয়ার করে দেখো সেম জিনিস, জাস্ট পার্থক্য হচ্ছে একটা 0.5 আছে। তো এখানে কি দাঁড়ালো, আমার অরিজিন কি ছিল যে এ টু দি পাওয়ার -n অফ ইউ অফ -n -1, ওটা করলে আমি পেয়ে যাচ্ছি 1 a বাই জেড টু দি -1 মাইনাস এ। তো আমার এখানে একটা হাফ আছে, এখানে আমি এখানে একটা হাফ গুণ করছি। ক্লিয়ার কি করা হয়েছে এখানে? বুঝতে পেরেছো? প্রথম পার্টটা তো আমার স্ট্যান্ডার্ড এক্সপ্রেশন ছিল, সেকেন্ড পার্টটা আমার স্ট্যান্ডার্ড এক্সপ্রেশনের মধ্যে পড়ে না। এখানে আমরা যেটা করলাম, এটার কাছাকাছি একটা স্ট্যান্ডার্ড এক্সপ্রেশন একটু ম্যানিপুলেট করে ওটা জেড ট্রান্সফর্ম করে দেখলাম যে আমি যদি এ টু -n অফ ইউ অফ -1 জেড ট্রান্সফর্ম করে আমি হচ্ছে এই অ্যান্সারটা পাচ্ছি, ওটা জাস্ট এখানে বসাই দিলাম। এখন আমার যে অরিজিনাল যে ফর্মুলা ছিল যে ইভেনের জন্য, সেটার জন্য আমাকে একটু ডেল্টা ফর্মে লিখতে হবে। মানে আমার অরিজিনাল এক্সপ্রেশন হচ্ছে এরকম ছিল যে তোমার যদি মনে পড়ে, এই যে h of n is equal to 2h even n un minus h even of 0 into delta n। কারণ আমাকে এই ডেল্টা এনটা আসলে বাদ দিতে হবে আমি যদি এক্সপ্রেশন নিতে চাই। এখানে আমাকে রেজাল্ট যে আমি সলিউশন যেটা পেলাম সেটাকে একটু ডেল্টা ফর্ম লিখতে হবে। একটু খেয়াল করে দেখো এখানে কি আছে, একটা হাফ a to the power n un প্লাস হাফ a to the minus n u of -n minus n। আচ্ছা, এখন এটাকে আমি যদি এই মডুলাস ফর্মে যদি লিখতে চাই, এটা কেমনে লিখতে পারি? আমরা জানি যে এই পুরা -ইনফিনিটি টু ইনফিনিটি যে লিমিটটা, আমি এটাকে 3 ভাগে ভেঙে লিখতে পারি। একটা হচ্ছে জিরোর অংশটা, একটা হচ্ছে আমার +1 থেকে ইনফিনিটির অংশটা,
একটা হচ্ছে আমার -1 থেকে ইনফিনিটির অংশটা, মাইনাস ইনফিনিটির অংশটা। এখন এই 3 ভাগে যদি ভেঙে লিখি, এখন এই যে এই পার্টটা হচ্ছে আমার কি বলতো, এই পার্টটা পজিটিভ মানে 1 থেকে পজিটিভ পার্টটা, এটা তো আমার নেগেটিভ পার্টটা, এটা হচ্ছে আমার জিরো পার্টটা। জিরো পার্টটা কেন? কারণ আমি জানি যে a টু দি পাওয়ার n এর ভ্যালু যাই হোক না, যদি এখানে এর মান লেস দেন 1, এখানে যদি n এর মান যদি 0 বসে কি হবে মান? 1 আসবে, তাই না? নরমাল ডেল্টা 1 ইজ ডেল্টা ইকুয়াল n টু 1। 1, আচ্ছা হাফ তো জাস্ট আগের হাফ ছিল এখানে, এখানে ডেল্টা আকারে লিখলাম। আর আমি এই দুইটা a টু দি পাওয়ার n ইউ এ বাদ দিয়ে আমি এটাকে মডুলাস ফর্মে লিখলাম, আর সাথে একটা ডেল্টা n থাকলো। এখন এটা যদি আমি অরিজিনাল এক্সপ্রেশন বসাই, দাঁড়াও হয়ে গেল, মানে বইতে যদি যাই তাহলে কি পেলাম যে এইচ অফ এন ইভেন যেটা আমরা বের করলাম হচ্ছে হাফ এর টু পাওয়ার মডুলাস এন প্লাস হাফ ডেল্টা এন। এখন এটা ব্যবহার করে আমাকে এইচ অফ এনটা ইউজ করতে হবে। এটা কেমন করবো? এটা তোমরা ঠিক আগে যেটা দেখছিলে যে আমরা, আচ্ছা এখানে একটু ভুল আছে, আমি একটা জিনিস লিখতে ভুলে গেছি। এখানে তোমার অরিজিনাল ফর্মুলা কি ছিল? এখানে একটা ইউএন ছিল, ঠিক আছে না? যে এইচ অফ এন ইজ ইকুয়াল টু এইচ ইভেন এন ইন্টু ইউএন মাইনাস এইচ ইভেন এন ইন্টু ডেল্টা এন, অথবা এটা চাইলে জিরো লিখতে পারি, একই জিনিস। তো আমি জানি এইচ ইভেনের মান একটু আগে বের করলাম কি ছিল জানি, হাফ এ মডুলাস এন প্লাস হাফ ডেল্টা এন। এই মানটা জাস্ট বসাই দিলাম। এখন তো এটার মধ্যে, আচ্ছা এটার সাথে তো ইউএন আমি গুণ করতেছি, তা এখানে এই যে হাফ ডেল্টা এন ইন্টু 2 করলে কি হবে? ডেল্টা এন, তো ডেল্টা এন মাইনাস ডেল্টা এন তো কাটাকাটি চলে যাচ্ছে, কি বাকি থাকতেছে? 2, কি থাকতেছে? 2 এ টু দি মডুলাস এন ইউএন থাকতেছে, তাই না? সরি 2 তো না, মানে 2 ইন্টু হাফ করলে তো 1 থাকতেছে, তাই কি থাকতেছে না? কিন্তু একটা জিনিস জানি, ইউএন মানে কি? এ থাকবে, শুধু পজিটিভ পার্ট, তাই না? তাহলে আমরা এখানে মডুলাস আসলে দাও দরকার, আমি জাস্ট এখানে কি আমার এখানে কি হইতেছে, হ্যাঁ শুধু a টু দি পাওয়ার n un দিলেই হবে, কারণ আমার এখানে তো শুধু পজিটিভ পার্টটাই নিচ্ছে, এখানে আমার এই মডুলাসের দরকার নেই, ঠিক আছে? এই কারণে আমার অ্যান্সারটা এটা হচ্ছে। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তো বেসিক্যালি কি কি দাঁড়ালো, আমি যদি আবার একটু রিভিউ যদি করি, আচ্ছা বইতে যদি যাই, তো বইতে কি বলতেছে, আমাকে বলা হচ্ছে যে একটা স্টেবল এলটিআই সিস্টেম আছে যেটা রিয়েল এবং ইভেন ইম্পালস এইচ অফ এন। তো আমাকে এইচ ওমেগা বের করতে হবে। আচ্ছা এইচ ওমেগা পরে বের করছে, একটু পরে দেখিয়ে দিচ্ছি। তো এইচ ওমেগা বের করতে হবে যদি আমার এইচ আর ওমেগাটা দেওয়া আছে, রিয়েল এইচ ওমেগা রিয়েল টার্মটা দেওয়া আছে। এখন এখান থেকে আমাকে এইচ ওমেগাটা বের করতে হবে। তো এটা কেমনে করবো? তো এইচ ওমেগা বের করার জন্য আমাকে এইচ এনটা দরকার, যাতে করে এইচ এন এর ফুরিয়ার করলে আমি যাতে এইচ ওমেগা বের করতে পারি। তো আমরা একটু আগে অথবা গত ক্লাসে আমরা দেখেছিলাম যে যদি আমার সিগন্যালটা কজাল এবং যদি ইভেন পার্ট যদি থাকে শুধু, সেই ক্ষেত্রে এইচ এনকে আমরা কেন রিপ্রেজেন্ট করতে পারি? এই ইভেন সিগন্যালের মানে ইম্পালস রেসপন্স ইভেন সিগন্যালকে যদি ইউনিট স্টেপ দিয়ে গুণ করি এবং 2 দিয়ে গুণ করার পর যদি ওখান থেকে ডেল্টা এন অর্থাৎ জিরো পার্ট বাদ দিই, তাহলে হচ্ছে আমি এইচ এনটা পেয়ে যাবো। তো সেটা করার জন্য আমাকে কি করতে হবে? এইচ ইভেন্টটা আমাকে তাহলে বের করতে হবে। তো সেটার জন্য আমরা কি করছি, প্রথমত এইচ আর ওমেগাকে আমি প্রথমত ইনভার্স জেড ট্রান্সফার করছি। সেটা করার জন্য আগে এটাকে সিম্পলিফাই করে ওই পোল মানে ফ্যাক্টরাইজ করে পোল ফর্মে লিখে আমি পার্শিয়াল ফ্র্যাকশন করছি। পার্শিয়াল ফ্র্যাকশন করার পর আমি হচ্ছে এটা যে কজাল অ্যান্টি কজাল পার্টে ধরে লিখছি। তারপর এটাকে আমি ইনভার্স জেড ট্রান্সফার করে এইচ এনটা বের করলাম। প্রথমত যে একটা স্ট্যান্ডার্ড ফর্ম ইউজ করছি, একটা হচ্ছে একটু ডিরাইভ করে ফর্মটা বের করে ওখান থেকে আমি হাফ এর দুটো মডুলাস এন আর হাফ ডেল্টা এন হিসাবে লিখছি। স্যার এই লাইনটা কিভাবে লিখতেন স্যার লাস্টেরটা? কোনটা? স্যার হাফ এ টু পাওয়ার মডুলাস এন আর হাফ ডেল। এখানে যেটা করছি যে তোমার প্রথমত আমি যে আসলে এই যে এই অ্যান্সার যেটা দেখতেছো এটা আসলে লিখলেই হয়ে যেত, কিন্তু আমার অরিজিনাল ফর্মুলা যে ডেল্টা পার্টটা আছে এখানে ডেল্টা হিসেবে ভেঙে লিখছে। মানে আমার মডুলাসে কি থাকে, তুমি কোন মডুলাস সিগন্যাল দেখছো আগে?
যে এই সিগন্যালটা দেখতে কিরকম বলো তো? এরকম না? যদি a যদি লেস দেন 1 হয়, ঠিক আছে, কিন্তু এটা তো কন্টিনিউয়াস। তো আমার ডিসক্রিটের ক্ষেত্রে কি হবে বলো তো? ডিসক্রিটের জন্য আমার জিরোর একটা মান আছে, তারপর কি 1 2 3 আপ টু ইনফিনিটি, আর কি -1 -2 এরকম আপ টু ইনফিনিটি। এখানে তোমার আমি হচ্ছে এটাকে 3 ভাগে ভেঙেছি। একটা হচ্ছে আমি জিরোর জন্য একটা পার্ট ভাঙছি, একটা হচ্ছে পজিটিভের জন্য একটা পার্ট করছি, আর একটা হচ্ছে আমি নেগেটিভ জন্য একটা পার্ট করছি। তো সেই হিসাবে ভেঙে লিখছি। স্যার এটা বুঝছি স্যার, এটা বুঝছি স্যার। হ্যাঁ, তারপর আমি জাস্ট ওই যে এই অংশটা এটা মিলায় আমি জাস্ট এটাকে মডুলাস করে লিখছি, তারপর এটাকে আমি ডেল্টা আকারে লিখছি। মানে এটা যদি এই পুরোটা যদি ব্যবহার করো আমি যে অরিজিনাল এক্সপ্রেশনে পেয়ে যাব। মানে ধরো আমি যদি এখানে খেয়াল করে দেখো, এই যে হাফ এর তো মডুলাস এন প্লাস হাফ ডেল্টা এন, ঠিক আছে। তো এখন ধরো আমি যদি এন এর মান যদি 0 বসাই কি হবে বলো তো? যে হাফ এ টু দি পাওয়ার 0 তাহলে 1 হাফ থাকবে। এখানে তো আসলে কোনো আমি মান পাচ্ছি না, কারণ কি এখানে শুধু এখানে কি আছে, শুধু পজিটিভ পার্টটা আছে এবং নেগেটিভ পার্টটা আছে, কিন্তু জিরো পার্টটা আলাদা করে লিখছি, তাই না? তো এখানে শুধু এটার মানটা পাবো, মানে ওই হাফই পাচ্ছ, কারণ এখানে আমার হাফ, আমি তো পুরোটাকে হাফ দিয়ে গুণ করতেছি না, এখানে আমি ম্যাক্সিমাম ভ্যালু হাফ, এবার আস্তে আস্তে কমে যাচ্ছে। তো এখানে যদি এন 0 বসাই, তো এখানে আমি যে 0 বসাবো, তো এটা হচ্ছে কি হাফ ইন্টু 1, তো এটা জাস্ট ভ্যালু 1 ধর হাফ হইতেছে। এরপর আমি যদি 1 ধর এন ইকুয়াল যদি 1 বসে, তো এটা তো মান তো 0 থাকবে, শুধু এখানে আমি জাস্ট 1 বসাবো, আর আমি ধরো এই যে এই মানটা ধরো পাবো। এন এর মান যদি নেগেটিভ 1 বসে, তাহলে আমি ধরো এই মানটা পাচ্ছি। তো আমি যদি বেসিক্যালি কি দাঁড়াচ্ছে যে রেজাল্টেন্ট যে এক্সপ্রেশন আমি যেটা পাচ্ছি, এখানে যে এন এর মান যাই দেই না কেন, আমি হচ্ছে সব মান আমি পাবো। ধরো এন ইকুয়াল 0 এর জন্য পাচ্ছি, এন ইকুয়াল 1 এর জন্য, -1 এর জন্য, আপ টু মাইনাস ইনফিনিটি থেকে পজিটিভ ইনফিনিটি, যে কোনো মান আমি যদি দেই না কেন আমি ভ্যালুটা আসলে পাচ্ছি। হ্যাঁ, এইভাবে ভেঙে লেখার উদ্দেশ্যটা কি, যাতে করে আমি আমার যে ফর্মুলা যেটা ছিল, ফর্মুলার থেকে আমি যাতে ডেল্টা সাথে আমি যাতে যোগ বিয়োগ যাতে করতে পারি, নাহলে আসলে করার দরকার ছিল না, এভাবে লিখে দিলেই হয়ে যেত আসলে। কিন্তু এটাকে এভাবে ভেঙে লিখছি 3 ভাগে, একটা পজিটিভ পার্ট, একটা হচ্ছে নেগেটিভ পার্ট, একটা হচ্ছে জিরো পার্ট, যাতে করে আমি ওই ফর্মুলাটা আমি যাতে যোগ বিয়োগ যাতে করতে পারি, ঠিক আছে। তো এখানে কি দাঁড়ালো, আমি হচ্ছে এইচ ইভেন এন থেকে আমি হাফ এ মডুলাস এন প্লাস হাফ ডেল্টা এনটা পেলাম। এখন আমি এটাকে ফর্মুলাতে যদি বসাই, ফর্মুলা কই গেল, এই যে তোমার এন আমি কি পেয়েছিলাম, হাফ এ মডুলাস এন প্লাস হাফ ডেল্টা। এটা জাস্ট আমি যদি এখানে বসাই দিই, এখানে আমার 2 দিয়ে গুণ হয়ে যাচ্ছে, তো কি দাঁড়াচ্ছে এ মডুলাস এন আর প্লাস হচ্ছে ডেল্টা এন, আর পুরোটার সাথে আমি তো ইউএন দিচ্ছি, আর মাইনাস হচ্ছে যে ডেল্টা এন আসলে হচ্ছে, আর এইচ ইভেন জিরোর মান তো আমার 1ই হইতেছে, এখানে ডেল্টা এন করলে একই জিনিসই পাচ্ছি। এখন আমি জানি কি ডেল্টা এন ইন্টু ইউএন মানে কি, ডেল্টা এনই হবে, তাই না? তাই তো, ঠিক আছে না? ডেল্টা এন ইন্টু ইউএন করলে কি ডেল্টা এন হয় না? আমার কথা বুঝতে পারতেছো? কিন্তু কথা কি শোনা যাচ্ছে? জি স্যার। কথা কেটে কেটে আসতেছিল স্যার। এখন শুনতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, তো ডেল্টা এন ইউএন করলে তো ডেল্টা এনই পাচ্ছে, তো ডেল্টা এন মাইনাস ডেল্টা এন কারেক্টলি চলে যাবে। কি বাকি থাকতেছে, এ টু দি পাওয়ার মডুলেশন ইন্টু ইউ অফ এন, আর ইউ অফ এন থাকার কারণে মডুলেশন বদলে আমি শুধু জাস্ট এ টু দি পাওয়ার এন ইউনিটটা লিখছি, কারণ এখানে তো ইউনিট স্টেপ দিলে তো আমার শুধু পজিটিভ পার্টটাই নিবে, এখানে মডুলাস পার্টটা লেখার দরকার নেই। তো ওখান থেকে আমরা কি দাঁড়ালো অ্যান্সারটা দাঁড়ালো যে আমার
এইচ অফ এন হচ্ছে এ টু বাই নিউ এন। এখন আমাকে প্রশ্ন বলছে ডিটারমাইন এইচ ওমেগা, এটা তো একটা স্ট্যান্ডার্ড এক্সপ্রেশন। এ টু বাই নিউ এন কে ফুরিয়ার করলে কি পাবো, 1/1 minus a into e to minus j ওমেগা। ঠিক আছে, এটা হচ্ছে আমার অ্যান্সার বেসিক্যালি। ক্লিয়ার? বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, তো এটা হচ্ছে আমার এক্সাম্পল 10.1.1। এরপরে আচ্ছা এই পার্টটা একটু পরে বলতেছি, আপাতত আমি দেখি সেকশন 10.1.2। তো আমরা এই পর্যন্ত তো কি বলে আইডিয়াল ফিল্টার দেখছি। আইডিয়াল ফিল্টার দেখতে কিরকম, যদি লো পাস ফিল্টার যদি হয় কাট অফ ফ্রিকোয়েন্সি 0 আর এটা তো আমার ম্যাগনিটিউড 1। ঠিক আছে, কিন্তু আমরা জানি যে আইডিয়াল ফিল্টার তো আসলে ফিজিক্যালি পসিবল না। প্র্যাকটিক্যাল ফিল্টার আসলে দেখতে কিরকম, তো সেটা যদি দেখি, এটা হচ্ছে একটা প্র্যাকটিক্যাল ফ্রিকোয়েন্সি সিলেক্টিভ ফিল্টার। এটা হচ্ছে আমার ধরো লো পাস ফিল্টার। তো এখানে কি দাঁড়াচ্ছে প্র্যাকটিক্যালি, আচ্ছা আইডিয়ালি আমরা কি দেখছিলাম যে যখন আমার কাট অফ ফ্রিকোয়েন্সি আসে খুব র্যাপিডলি আমার কি জিরো হয়ে যাচ্ছে, তাই না, একদম ইনস্ট্যান্টেনিয়াসলি। ঠিক আছে না? জি স্যার। কিন্তু এটা তো আসলে প্র্যাকটিক্যালি ফিজিক্যালি সম্ভব না। এখন প্র্যাকটিক্যালি যেটা হয়, যখন আমার কাট অফ ফ্রিকোয়েন্সি কাজ করছে তখন এটা আস্তে আস্তে ট্রেল অফ করে। ঠিক আছে, তো এখানে যে হচ্ছে 0 থেকে এই ওমেগা পি হচ্ছে আমার বলতে পারো এটা হচ্ছে আমার পাস ব্যান্ড, যেটা লেখা গেছে পাস ব্যান্ড এটা। আর এটা হচ্ছে আমার স্টপ ব্যান্ড। আর আমরা দেখছিলাম যে পাইলে ওয়েনের থিওরেম অনুযায়ী স্টপ ব্যান্ড একদম পারফেক্ট হতে পারবে না, পুরো জিরো হলে তো আমার কি যে লন ইনফিনিটি হয়ে যাবে। এখানে পুরো রেঞ্জে জিরো হতে পারে, কিন্তু ইন্ডিভিজুয়াল কয়েকটা ফাইনাইট অ্যামাউন্ট মানের জন্য জিরো হতে পারে। এখানে আমার রিপল পসিবল, একটা রিপল থাকবে। একইভাবে পাস ব্যান্ডও একদম কনস্ট্যান্ট ম্যাগনিটিউড পাওয়ার ক্ষেত্রে পসিবল না, সেক্ষেত্রে একটা রিপল থাকতে পারে পাস ব্যান্ডেও। তো রিপলটা কিভাবে রিপ্রেজেন্ট করা হয়, এটা হচ্ছে যদি আমার পাস ব্যান্ডের মিডল ভ্যালুটা যদি 1 ধরে নেই, কারণ আমার পাস ব্যান্ডের আইডিয়াল মানটা কি 1, তো এটার রিপলটা কি হবে, এর থেকে কিছু অংশ উপরে থাকবে, সাধারণত এটাকে ডেল্টা 1 অথবা ডেল্টা পি দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, অথবা এর থেকে একটু নিচে থাকবে। মানে আমার আইডিয়াল যে অ্যামপ্লিটিউড সেটা থেকে একটু উপরে থাকবে এবং এর থেকে নিচে থাকবে, ওই রেঞ্জের মধ্যে এটা কি ফ্লাকচুয়েট করতে থাকবে। এটা হচ্ছে পাস ব্যান্ড রিপল। একইভাবে স্টপ ব্যান্ডটা হচ্ছে আমার 0 থেকে এই ডেল্টা 2 অথবা ডেল্টা এস বলতে এস দিয়ে স্টপ ব্যান্ড মানে রিপল করতে থাকবে। আর এখানে একটা ট্রানজিশন ব্যান্ডও থাকবে, যেখানে আমার আইডিয়াল তো এটা কি ডাইরেক্ট ফল করতেছে, কিন্তু এখানে ওমেগা পি এবং ওমেগা এস এর মধ্যে হচ্ছে ট্রানজিশন ব্যান্ড, যেখানে ট্রানজিশন মানে কি বেসিক্যালি আমি পাস ব্যান্ড থেকে স্টপ ব্যান্ড ট্রানজিশন করতেছি। তো এখানে কি কি জিনিস আছে, একটা হচ্ছে আমার একটা পাস ব্যান্ড রিপল আছে, একটা স্টপ ব্যান্ড রিপল আছে, আর পাস ব্যান্ড এজ ফ্রিকোয়েন্সি এবং স্টপ ব্যান্ডের এজ ফ্রিকোয়েন্সি। আচ্ছা, এখন এটাকে যদি আইডিয়াল যদি করতে চাই, মানে এটা যদি আরো কোয়ালিটি আরো যদি ইমপ্রুভ করতে চাই, কি করতে হবে, এটাকে আইডিয়ালের কাছাকাছি নিতে হবে। তো আইডিয়াল কাছাকাছি কেমনে নিব, অথবা কন্ডিশনটা কি দেখুন, দেখো যে আমি যদি এটাকে ফিল্টারকে যদি আরো আইডিয়াল যদি করতে চাই, আমার পাস ব্যান্ড রিপলটাকে মিনিমাইজ করতে হবে, মানে কি ডেল্টা পি যেটা এটাকে টেন্স টু 0 মানে 0 কাছাকাছি নিতে হবে। তারপর স্টপ ব্যান্ড রিপলটাকেও যত কম করা যায় তত আইডিয়ালের কাছাকাছি হবে, যদি কখনো 0 হবে না আইডিয়ালের কাছাকাছি যাবে। একইভাবে আমার ট্রানজিশন ব্যান্ডটা যত ছোট হবে তত বেশি আইডিয়াল হবে, তাই না? এই তিনটা কন্ডিশন কি ক্লিয়ার, যে আমার রিপল যত ছোট হবে পাস ব্যান্ড এবং স্টপ ব্যান্ডের জন্য, এবং ট্রানজিশন ব্যান্ডটা যত ছোট হবে তত আইডিয়াল এর কাছাকাছি যাবে। ঠিক আছে না? আচ্ছা, সেটাকে কেন রিপ্রেজেন্ট করা যায়, যে আমার ডেল্টা পি টেন্স টু 0 হবে আর ডেল্টা এস টেন্স টু 0 যদি ফিল্টার আইডিয়াল করতে যায়। একইভাবে এখানে যদি ক্যাপিটাল ওমেগা লেখা, ওই ছোট হাতের ওমেগা মানে যদি বলো ওমেগা এস এবং ওমেগা পি যদি একজনের কাছাকাছি যায় তাহলে হচ্ছে আইডিয়াল হবে। আচ্ছা, এখন আমি রিপেলটাকে নর্মাল অ্যাম্পলিটিউড রিপ্রেজেন্ট করতে পারি, অথবা আমি চাইলে এটাকে ডিবি হিসেবে রিপ্রেজেন্ট করতে পারি তোমার যদি লগারিদমিক স্কেল। তো আমি যদি পাস ব্যান্ডের যদি মিডল পজিশনটাকে যদি 0 ডিবি ধরে নেই, তাহলে আমার পাস ব্যান্ড রিপলকে আমি যদি লগারিদমিক স্কেল লিখি লিখতে পারবো 20
লগ 10 অফ 1 প্লাস ডেল্টা পি ডিবি। আর স্টপ ব্যান্ডকে সাধারণত এই পাস ব্যান্ডের সাপেক্ষে কত নিচে আছে সেই হিসেবে রিপ্রেজেন্ট করে। তো 0 ডিবির সাপেক্ষে কত নিচে হচ্ছে স্টপ ব্যান্ড, সেটা হচ্ছে কি -20 লগ 10 ডেল্টা এস ডিবি। ঠিক আছে, এটা হচ্ছে আমার ধরো পাস ব্যান্ডের ফিল্টার স্পেসিফিকেশন, যেখানে তোমার পাস ব্যান্ডের আমার অ্যামপ্লিটিউডটা কি হচ্ছে, এই যে এইচ ওমেগা ফর পাস ব্যান্ড কি লেস দেন ইকুয়াল টু 1 প্লাস ডেল্টা পি and greater than equal to 1 minus delta p। আর আমার স্টপ ব্যান্ডের অ্যামপ্লিটিউডটা কি, যে এইচ ওমেগা মডুলাস হচ্ছে কি লেস দেন ইকুয়াল টু ডেল্টা এস আর গ্রেটার দেন ইকুয়াল টু হচ্ছে 0। এটা হচ্ছে আমার লো পাস ফিল্টার। তারপর আচ্ছা, এটা তো এখানে নাই, আচ্ছা তোমাদের একটা ফিল্টার দেখতে হবে। আর হাই পাস ফিল্টার আমার কাছে আছে, একটু খুলে দেখি কি আছে এটা। এটা হচ্ছে এটা জানি কি আছে, চ্যাপ্টার 10 এখানে। আচ্ছা, এটা হচ্ছে ধরো লো পাস ফিল্টারের জন্য প্র্যাকটিক্যাল ফিল্টার স্পেসিফিকেশন। এটা হাই পাস ফিল্টার। হাই ফিল্টার একই জিনিস উল্টা, যে আমার স্টপ ব্যান্ড হচ্ছে লো ফ্রিকোয়েন্সি, হাই ফ্রিকোয়েন্সিতে আমার হচ্ছে আমার পাস ব্যান্ড। একই জিনিস, তো একটা স্টপ ব্যান্ড আছে, একটা ট্রানজিশন ব্যান্ড আছে, একটা পাস ব্যান্ড আছে। রিপল অ্যাটেনুয়েশন একই জিনিস, জাস্ট ফ্লিপড আকারে। এটা হচ্ছে কি ব্যান্ড পাস। আচ্ছা, ব্যান্ড পাস একটা জিনিস খেয়াল করে দেখবে যে আমার একটা পাস ব্যান্ড আর দুইটা স্টপ ব্যান্ড, এবং দুইটা স্টপ ব্যান্ড নট নেসেসারিলি সেম হতে পারে। একটা হতে পারে যে লোয়ার স্টপ ব্যান্ডটা রিপল কম এবং হায়ার স্টপ ব্যান্ড রিপল বেশি থাকতে পারে, সেম নাও হতে পারে। দুইটা ট্রানজিশন ব্যান্ডও সেম নাও হতে পারে। একইভাবে ব্যান্ড স্টপের জন্য একটা স্টপ ব্যান্ড এবং দুইটা পাস ব্যান্ড, এই ক্ষেত্রে আমার ট্রানজিশন ব্যান্ড দুইটা ডিফারেন্ট হতে পারে এবং আমার রিপলটাও ডিফারেন্ট হতে পারে। আচ্ছা, এটা গেল তেমনি এইটাই। তারপর এটার সাথে আমাদের একটা জিনিস বাকি আছে, সেটা হইতেছে যে আচ্ছা, আমি যে প্র্যাকটিক্যাল ফিল্টার যদি পেতে চাই, তিনটা কন্ডিশন আছে। যে আমি যদি সেটা হইতেছে যে আমার যদি রেশনাল ট্রান্সফার ফাংশন যদি পেতে চাই প্র্যাকটিক্যাল ফিল্টারের জন্য, আমি কি করতে হবে, যে ওটাকে প্রথমত স্ট্যান্ডার্ড ফর্ম ডিফারেন্স ইকুয়েশনের রিপ্রেজেন্ট করতে হবে, তার পোল জিরো ডায়াগ্রাম থাকতে হবে, ব্লক ডায়াগ্রাম রিপ্রেজেন্ট করতে হবে। তারপর হচ্ছে আমার যে ট্রান্সফার ফাংশন যদি রেশনাল যদি হয়, সেক্ষেত্রে আমি হচ্ছে প্র্যাকটিক্যাল ফিল্টার তৈরি করতে পারবো। কারণ ইরেশনাল হলে আমি আসলে প্র্যাকটিক্যাল ফিল্টার তৈরি করা সম্ভব না। মানে আমি যদি প্র্যাকটিক্যাল ফিল্টার যদি পেতে চাই, আমার কয়েকটা কন্ডিশন। একটা হচ্ছে আমার ট্রান্সফার ফাংশনটা হচ্ছে কি রেশনাল হতে হবে। ঠিক আছে, রেশনাল মানে দেখতে কিরকম, ওই যে বিজেড বা এজেড এবং বি এর কোএফিসিয়েন্ট গুলো কি হবে। রেশনাল ট্রান্সফার ফাংশনের কন্ডিশন যেন কি ছিল মনে আছে? রেশনাল নাম্বার হতে হবে, মানে তোমার hz ইকুয়ালস টু কি দুইটা রেশনাল ফাংশনের রেশিও, যেখানে এটা অর্থ মানে কি, যে আমার পলিনোমিয়াল আছে দুইটা পলিনোমিয়াল বিজেড এবং এজেড, যেটার সবগুলো কোএফিসিয়েন্ট হচ্ছে রেশনাল। ঠিক আছে না? জি স্যার। এটা তো আগে দেখছো। একইভাবে তার কন্ডিশন কি, যে আমার ট্রান্সফার ফাংশন রেশনাল হতে হবে, দ্য ব্লক ডায়াগ্রাম রিপ্রেজেন্ট থাকতে হবে, পোল জিরো ডায়াগ্রাম থাকতে, এবং এটা যদি পেতে চাই আমাকে স্ট্যান্ডার্ড ফর্ম ডিফারেন্স ইকুয়েশন ফর্ম থাকতে হবে, যাতে করে আমি এই রেশনাল ট্রান্সফার ফাংশন নিতে চাই। ঠিক আছে, আচ্ছা, এটা তো একটা সিম্পল, এটা বেসিক্যালি তোমাদের সিলেবাস এখানেই শেষ। তোমাদের চ্যাপ্টার 10 আসলে বেশি কিছু ছিল না, জাস্ট কিছু থিওরি ছিল আর হচ্ছে তোমার এই অঙ্কটা, আর হইতেছে আমার এই প্র্যাকটিক্যাল ফিল্টার আসলে প্রপার্টিটা কি। এখানে হয়তো তোমাকে প্রশ্ন থাকতে পারে যে একটা প্র্যাকটিক্যাল ফিল্টারের কি আই গেস প্যারামিটারস আছে, যেমন ধরো আমার কি থাকে এখানে, ট্রানজিশন ব্যান্ড থাকে, একটা পাস ব্যান্ড থাকবে, যে পাস ব্যান্ড রিপল কত, স্টপ ব্যান্ড রিপল কত হইতেছে। তারপর আমি যদি এটাকে আইডিয়াল যদি করতে চাই, আমি কি মিনিমাইজ করতে হবে, একটা হচ্ছে পাস ব্যান্ড রিপলকে মিনিমাইজ করতে হবে, স্টপ ব্যান্ড রিপলকে মিনিমাইজ করতে হবে যদি এটা কোনো জিরো হতে পারবে না, প্লাস ট্রানজিশন ব্যান্ডটা যত ছোট করার চেষ্টা করতে হবে। আর এখানে আমি
পাঁচ ব্যান্ড রিপলকে দুইভাবে রিপ্রেজেন্ট করতে পারি। একটা হচ্ছে আমি চাইলে এটাকে এই তোমার বলতে পারি যে কই গেল, এভাবে রিপ্রেজেন্ট করতে পারি ম্যাগনিটিউডকে, যে এইচ ওমেগা যদি পাঁচ ব্যান্ড হয় সেক্ষেত্রে 1 প্লাস ডেল্টা পি এবং 1 মাইনাস ডেল্টা পির মধ্যে থাকতে পারে, অথবা আমি চাইলে এটাকে লগারিদমিক স্কেলেও লিখতে পারি। একটা হচ্ছে কি যে 20 লগ 10 1 প্লাস ডেল্টা পি ডিবি হিসাবে। আর স্টপ ব্যান্ডকে আমি চাইলে এই ম্যাগনিটিউড আকারে রিপ্রেজেন্ট করতে পারি, অথবা পাঁচ ব্যান্ডের সাপেক্ষে কত ডিবি নিচে আছে সেই হিসাবে রিপ্রেজেন্ট করতে পারি। তো সেই হিসাবে হয়তো তোমাদের জিজ্ঞেস করবো যে আমাদের প্র্যাকটিক্যাল ফিল্টারের তোর স্পেসিফিকেশন দেখতে কিরকম হয়, আইডিয়াল যদি করতে চাই আমরা কিভাবে মানে কোনটাকে মিনিমাইজ করতে হবে। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তো এই পর্যন্ত আমাদের হচ্ছে ডিএসপি সিলেবাস। আর কি তোমাদের কি বাকি আছে? কুইজ 4 তো দিয়ে দিচ্ছি। আচ্ছা, কুইজ 4 এর আচ্ছা কেউ কি অ্যাবসেন্ট ছিল? এমসিকিউ দিতে পারো না? এমন কেউ কি আছে যে কুইজ 4 এমসিকিউটা দিতে পারো নাই? স্যার আমি দিতে পারিনি। আচ্ছা, তো যারা যারা দিতে পারো নাই তাদের জন্য আগের মতোই ওই যে তোমাদের একটা অল্টারনেট হিসাবে একটা অ্যাসাইনমেন্ট দেই, সেটা আমি হয়তো আজকে পোস্ট করে দিব, তো সেটা তোমরা দিয়ে দিও। আর বুঝিনি কি বললো? বলেছি ঠিক আছে স্যার। আচ্ছা আচ্ছা, ভাইভা তোমার ফাইনাল যে ভাইভা হইতেছে সেখানে তোমার ম্যাথ ওরকম থাকবে না, তোমার আন্ডারস্ট্যান্ড এবং রিমেম্বার লেভেলের প্রশ্ন থাকবে। তো প্রথমত তোমাকে স্ক্রিন শেয়ারের মাধ্যমে কয়েকটা প্রশ্ন দেওয়া হবে এবং লিমিটেড টাইম, যে বলা হয়েছে ধরো এই প্রশ্নের জন্য তোমার ধরো 30 সেকেন্ড অথবা 1 মিনিট কিছু একটা সময়। স্যার এই আমনে দিলে স্যার তাহলে তো মরে যাব, মানে প্রশ্ন তোমাকে দেখতে দেখতে তো। এটা খুব ছোট এমসিকিউ টাইপ, এমসিকিউ প্রশ্ন, মানে মাল্টিপল চয়েস থাকবে, তোমাকে চ্যাট বক্সে লিখতে হবে যে অ্যান্সার কি এ বি না সি না এরকম লিখবা। তো এইভাবে তোমার কয়েকটা প্রশ্ন থাকবে, এবার প্রশ্ন শেষ হয়ে যাবে তখন হচ্ছে আমি ওরালি প্রশ্ন জিজ্ঞেস করব, তার বলবো যে যে আগে হ্যান্ড রেজ করবে তাকে আগে সুযোগ দেওয়া হবে। তারপর নর্মালি প্রত্যেকজনকে মনে হয় আমি ওরালি হয়তো বা 2-3টা হয়তো প্রশ্ন করব। তো ওর প্রশ্ন হয়ে গেলে ধরো প্রথম প্রশ্ন আমি হ্যান্ড রেজ করলো, উত্তর দিলা যে আগে করছে, দ্বিতীয় প্রশ্ন আবার করলাম, তারপর হচ্ছে যে হ্যান্ড রেজ করলো তাকে তো সুযোগ দিবে, কিন্তু ধরো সে আগে অ্যান্সার করে ফেলছে, তো আমি হচ্ছে পরের জনকে সুযোগ দিলাম যে হচ্ছে কোন অ্যান্সার করে না। এইভাবে সবাইকে সুযোগ দেওয়া হবে প্রশ্ন করবে, কিন্তু তুমি যদি আগে হ্যান্ড রেজ করতে পারো তুমি হচ্ছে আগে অ্যান্সার করতে পারবে। গ্রুপ বলতে সবাই থাকবে প্রেজেন্ট। আচ্ছা, গ্রুপ বলতে তোমার ই হবে ব্যাচ ওয়াইজ হবে, মানে সবাই তো একসাথে নেওয়া যাবে না। তো তোমার সেকশন এ বি হচ্ছে একসাথে, তো এখানে ধরো সেকশন এর কিছু অংশ হচ্ছে এক ব্যাচ, তারপর মানে তোমাদের টোটাল মনে হয় 94 জন মানে স্টুডেন্ট, ওটাকে মানে ভাগ করে নেওয়া হবে হয়তো বা। স্যার আপনি নিন স্যার, আমাদের গুলো আপনি নিন স্যার। না না 94 না, বললাম তো ব্যাচ ওয়াইজ থাকবে, তো ব্যাচ করে নেবেন, ছোট ছোট ব্যাচ করে নেবেন। ঠিক আছে? স্যার 3-4টা আপনি ব্যাচ নিন স্যার, থাকবে। বি সেকশনের একটা গুলো আপনি নিন। না না, স্যার আপনি নিন স্যার আমাদেরটা। সেকশন এ বি তে 2 টিচারই থাকবে, আমিও থাকবো, তহিদ স্যারও থাকবে, 2 স্যারই থাকবে। স্যার আপনি কোশ্চেন করেন স্যার আমাদের স্যার। জি স্যার। সেটা নিয়ে চিন্তা করো না, আমি হয়তো করব, কিন্তু ঠিক স্যার আছে? ওই যে প্রশ্নটা স্যার শেয়ারের পরে স্যার সময়টা একটু দিন স্যার, মানে প্রশ্ন দেখে অ্যানসার করার মতো। ওটা সময় পাবা, এমসিকিউ করতে আর কত সময় নেবে? স্যার তোমাকে কোনো অঙ্ক করতে হবে না, কোনো ফর্মুলা লিখতে হবে না, জাস্ট তুমি প্রশ্ন দেখবা, এবিসি চয়েস দিবা চ্যাট বক্সে, ঠিক আছে? এটা তো হচ্ছে কয়টা প্রশ্ন আমার ঠিক মনে নেই, হয়তো ধর 10-12টা হয়তো প্রশ্ন থাকবে এরকম। তারপর হচ্ছে তোমার ওরালি আমি হয়তো বা 3-4টা হয়তো প্রশ্ন করবো, মানে বেসিক্যালি প্রশ্ন করব, যে আগে হাত তুলবা সে আগে উত্তর দিতে পারবে। তারপর একজনের যদি অনেকগুলো হয়ে যায় তাকে হয়তো বলবো যে তুমি লিভ নাও অথবা ওয়েট করে কিছু। এইভাবে তোমার হচ্ছে পরীক্ষা দিবা ভাইবা। এটা হচ্ছে তোমাদের 10 তারিখে সময়, তোমার টাইম টেবিল আমি দিয়ে দিব, এখনো মার্ক করিনি, তোমাদের হয়তো দিয়ে দিব। তো তোমার হচ্ছে সিলেবাস অনুযায়ী দেখে এসো। তোমাদের কোন চ্যাপ্টার দিন বলছিলাম? 3, 4, 5।
আচ্ছা 3 4 5 ঠিক আছে 3 4 5 পরে আসবা। একটা জিনিস তোমাদের ক্লাসরুমে পোস্ট আর করছি তোমরা কি স্ক্রিন শেয়ার দেখছো? দিয়ে কি কোনো মানে ফিগার টিগার গ্রাফ টাফ দেখাবেন, এটা উপরে কোশ্চেন গ্রাফও থাকতে পারে, তোমাকে হয়তো একটা ছবি থাকলো, বললাম যে এটা মানে কি, এটা কি, এটা কি আরওসি, বললাম এটা কি গজল না এটি গজল নাকি, এরকম হতে পারে। ওই টাইপের মানে তোমার এই যে পিডিএফ দেখতেছ না, পিডিএফ স্ক্রিন শেয়ার করবো, ওখানে একটা প্রশ্ন থাকবে, নিচে একটা অপশন থাকবে এ বি সি ডি, তোমাকে হচ্ছে চ্যাট বক্সে লিখতে হবে সময়ের মধ্যে, ঠিক আছে? তুমি জাস্ট লিখবা, যদি অ্যান্সার এ হয় তুমি জাস্ট এ লিখবা, আর কিছু না। তুমি হচ্ছে ওই অ্যান্সার লিখতে যেও না, শুধু লিখবে হচ্ছে অপশনের নাম্বারটা কি, এ না বি না সি না ডি। এখন তুমি খেয়াল করবে এখন কি অ্যান্সারটা কি এ অ্যালফাবেটিক নাকি নিউমেরিক্যাল আছে। অনেক সময় তোমার অপশনগুলো থাকবে এ বি সি ডি, অনেক সময় অপশনগুলো থাকবে 1 2 3 4, তোমাকে সেই অনুযায়ী দিতে হবে, এটা জাস্ট মাথা রেখো, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, আর তোমাদের আমি একটা জিনিস পোস্ট করছিলাম, খেয়াল দেখছিলা? রেভলিউশন। হ্যাঁ, ইভলিউশন। তো তোমাদের একটা তো টিচার্স ইভ্যালুয়েশন আছে, সেটা তো তোমরা নরমালি এখন শুরু করছে কিনা আমি জানি না, ওটা হয়তো বা সময় মতো আসবে, ওটা দিলা। এটা হচ্ছে কোর্স ইভ্যালুয়েশন, তো এটার মাধ্যমে হচ্ছে আমরা চেক করে দেখবো যে কোর্সে নেক্সট সেমিস্টারে কি কি ইমপ্রুভমেন্ট করা দরকার, তো সেটা হয়তো দেখলাম। তো সেটা একটু বলে নেই যাতে তোমার বুঝতে সুবিধা হয়। সেটা তো অন্য জিনিস, তো সেটা এখানে প্রশ্ন থাকবে। তো তোমাদের এখানে আমি তোমাদের রেফারেন্সের জন্য আমি কোর্স আউটলাইনটা দিয়ে দিয়েছি, তো সেটা তোমরা কি খুলে দেখছিলে ইভ্যালুয়েশন ফর্মটা? স্যার রেভলিউশন করে দিয়েছি স্যার, জমা দিয়ে দিচ্ছি। জমা দিয়ে দিয়েছো? আচ্ছা জি স্যার। আচ্ছা, যারা করো নাই তারা একটু দেখে নিতে পারো, আমি একটু দেখাই। ওটা এখন আসলে দেখিনি, আসলে সময় পাইনি। আচ্ছা, তো এখানে এই যে তোমাদের প্রথমত বলা হচ্ছে যে কোর্স আউটলাইনে যে কোর্স আউটকাম দেওয়া আছে, তো সেটা কি তোমার সিটি কুইজ অ্যাসাইনমেন্ট প্রেজেন্টেশন কি ফলো করা হচ্ছে কিনা, মানে আমার কোর্স আউটলাইনে যেসব অ্যাসেসমেন্টের কথা বলেছে যে আমি এই অ্যাসেসমেন্ট করব, সেটা কি ফলো করা হয়েছে কিনা। তোমার যদি মনে হয় কোর্সেতে এগ্রি দিলা, না হলে ডিসএগ্রি। তারপর হচ্ছে আমার ফাইনাল মিড এবং ক্লাস টেস্ট ক্ষেত্রে মার্ক ডিস্ট্রিবিউশন গুলো কি ঠিক আছে কিনা, মানে আমাদের ডিএসপি তে মনে হয় 4টা কোর্স আউটকাম, তো ওগুলোতে মার্ক ডিস্ট্রিবিউশন কি তোমার ঠিক মনে হচ্ছে কিনা। যদি ঠিক না মনে হয় তাহলে সেই হিসেবে অ্যান্সার করলাম। তারপর হচ্ছে ওভারঅল যে অ্যাসেসমেন্ট মেথড যেগুলো আছে, যেমন সিটি কুইজ অ্যাসাইনমেন্ট প্রেজেন্টেশন যা যা আছে, সেগুলো কি তোমার কাছে ঠিক মনে হচ্ছে কিনা। তারপর আচ্ছা, এটা তো আছে, এগুলো আমি দিয়ে রাখি, তো না তো সবগুলি তো রিকারেন্ট। যে এরপরে মানে তোমাদের চাচ্ছে যে কোর্সে যা যা পড়ানো হচ্ছে সেটার কি প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন আছে কিনা, তারপর যে স্কিলস মেনশন করা হচ্ছে সেগুলি কি আসলে তোমরা কি শিখতে পারছো কিনা, তারপর হচ্ছে কোর্স ওয়ার্কলোড কি ঠিক আছে কিনা, তারপর হচ্ছে কোর্স আউটকাম এবং কন্টেন্ট দুইটা কি ম্যাচ করতেছে কিনা, মানে আমি আউটকাম বলছি তুমি এই জিনিস শিখবা, তো সেই যার জন্য ঠিক মতো টপিক কি শিখাইছি কিনা, সেটা তোমার ম্যাচ করতেছে কিনা সেটা দেখলা। তারপর আর কি আছে, এরপরে হচ্ছে ডেলিভারি টুলস যেটা বলা হচ্ছে সেটা কি ইউজ করছি কিনা। এখন অনলাইন আসলে তো আমরা ডেলিভারি তো অনলাইনে কিভাবে তোমার ডেলিভারি করতে, একটা হচ্ছে লাইভ ক্লাস, একটা হচ্ছে তোমার রেকর্ডেড লেকচার হয়তো রিভিউর জন্য দেখতে পারো, এছাড়া হয়তো বই টই তো আছে সেটা তো দেখছে, আর ধরো তোমাদের স্লাইড যদি শেয়ার করি সেটা সেই হিসাবে, তো সেগুলো কি মানে তোমার কোর্স আউটলাইন অনুযায়ী করা হচ্ছে কিনা সেটা চেক করে দেখলে। তারপর টিচিং টুলস যেটা ধর লেকচার মাল্টিমিডিয়া, সেগুলো কি সাফিসিয়েন্ট কিনা, অন্য কিছু দরকার কিনা সেটা দিলাম। আচ্ছা, তো 9 10, আর এরপরে হচ্ছে শেষের যে প্রশ্নটা যে টোটাল টাইম কি অ্যাপ্রোপ্রিয়েট কিনা কোর্স আউটকামের জন্য, সেটা তোমরা হয়তো চেক করে দেখবে। সবাই এটা তোমাদের 15 তারিখের মধ্যে জমা দিয়ে দিও, ঠিক আছে? বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, আর আরেকটা হচ্ছে, আচ্ছা এটা তোমাদের থিওরির জন্য, ল্যাবের জন্য কি আমি পোস্ট করছি? না স্যার, ল্যাবেরটা আসেনি, শুধু